বাংলার কুরুক্ষেত্রে এখনো পর্যন্ত গণনা চলছে, কোথাও এখনো পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়নি, কোথাও ইভিএম এ প্রথম রাউন্ডের গণনা শুরু হয়েছে। প্রাথমিক ট্রেন্ড অনেকটাই দেখা যাচ্ছে এগিয়ে বিজেপি। প্রাথমিক ট্রেন্ডে টক্কর চলছিল, জোর টক্কর, কিন্তু প্রাথমিক ট্রেন্ডে এখন নিউজ 18 বাংলার যে স্ক্রিন, সেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তাতে বাম, কংগ্রেস তারাও এগিয়ে রয়েছে এবং কেউ কেউ পিছিয়ে রয়েছে। কারা কারা পিছিয়ে রয়েছে, কারা কারা এগিয়ে রয়েছে, সবটাই আপনারা দেখছেন। আমি প্রদীপের কাছে যাব। প্রদীপ, নজিরবিহীনভাবে এবার ভোট হলো, নজিরবিহীনভাবে সব কিছু হলো, এটাও কি নজিরবিহীন হচ্ছে? এই যে স্ট্রং রুম সংঘাত, দেখুন, স্ট্রং রুম সংঘাতের থেকেও আমি বলবো যে একটা নজিরবিহীন জিনিস আমরা লক্ষ্য করছি যে দুটো রাজনৈতিক দল তারা দুজনেই কিন্তু খুব কনফিডেন্ট ছিল যে 200-র বেশি আসন পাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা ক্লোজ কন্টেস্ট, অর্থাৎ মানুষের সঙ্গে, মাটির সঙ্গে কার যোগাযোগ ছিল আর ছিল না সেটা কিন্তু আজকে একটা প্রশ্নের মুখে। এবং এই যে বিজেপি যে কিছুটা এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস 104 আপনাদের যে ট্রেন্ড বলছে, সেখানে কিন্তু এখনো আমরা বলবো যে গণনার অনেকগুলো রাউন্ড বাকি, অনেকগুলো, যে রাউন্ড কটা হয়েছে সেখানে বিজেপি 158, কিন্তু আগামী যে রাউন্ডগুলো হচ্ছে সেটাতে এটা কমেও যেতে পারে। ফলে একটা ক্লোজ কন্টেস্ট যখন হচ্ছে তখন কিন্তু এবং এখনো হচ্ছে গিয়ে 267টা সিট তার সেই আসনের ফলাফল এসেছে, 293 আসনের ফলাফল কিন্তু বাকি, অর্থাৎ 30টা মতো আসনের ফলাফল এখনো আসতে চলেছে। ফলে সেই জায়গায় ট্রেন্ড একদম, কিন্তু আমি বলছি যে অনেকেই, আমি বলছি ক্লিন সুইপ কারোরই হচ্ছে না। প্রত্যেকেই বলেছিল ক্লিন সুইপ হবে, 200-র বেশি আসন, গতকালেও প্রত্যেকে কনফিডেন্ট, কিন্তু এখনই কি বলা যায় যে ক্লিন সুইপ হচ্ছে না? না, এই ট্রেন্ডটা আপনি কত বদলাবেন? একটু আগে এই যে 158, এটা যাই হোক ক্লোজ কন্টেস্ট হবে, ক্লিন মানে কেউ একেবারে 30-এ নেমে আসবে, কেউ 250-র ওপরে চলে যাবে, এরকমটা কিছুতেই হবে না। ফলে এই যে ক্লোজ কন্টেস্ট, এইটা কিন্তু এই এসআইআর বিরক্তি, এসআইআর হয়রানি, এসআইআর এ নামবাদের আতঙ্ক, এইগুলো কাজে লাগলো না? না, বিষয়টা হচ্ছে যে কথাটা দাদা কিছুক্ষণ আগে বলছিলেন যে মাটি সবচেয়ে বেশি ছুঁয়ে কারা ছিল। আমরা এখনো এখানে বসে আমি এখনো এই কথাটা স্পষ্ট কণ্ঠে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি মাটি ছুঁয়েছিল, এবং প্রত্যেকটা ব্যক্তি জনমত যদি আমরা দেখি তাহলে তৃণমূল কংগ্রেসই এগিয়ে থাকবে। আর কিছুক্ষণের অপেক্ষা, তার পরবর্তীতে সেই দৃশ্য আমাদের সকলের চোখের সামনে উঠে আসবে। কিন্তু যখন এই কথাটা বলছি তখন বারবার একটা প্রশ্ন উঠে আসছে যে আজকের দিনে দাঁড়িয়ে সায়েন্স আশীর্বাদ নাকি অভিশাপ, এই নিয়ে আমরা বহু ডিবেট করেছি, কিন্তু সেখানে যখন আশীর্বাদ এবং অভিশাপের কথাটা বলছি তখন বিজেপি টুক করে হাতটা তুলে বলছে যে বিজেপির মতো বড় কলঙ্ক সায়েন্সের উপর আর হতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে ইভিএম ট্যাম্পারিং থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়ার কথা অলরেডি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন, সেই দিকে গোটা দৃশ্যটা যাচ্ছে কিনা সেটা বুঝতে পারছি না। কিন্তু বারবার একটা কথা বলতে পারি যে জনগণের মত তৃণমূলের পক্ষে আছে, জনগণের মত স্পষ্টভাবে আমাদের চোখের সামনে কিছুক্ষণের মধ্যে যদি উঠে আসে তাহলে আপনি আমি সকলেই বুঝে যাব যে সবচেয়ে বেশি গ্রাউন্ডে কারা থেকেছে, মানুষের সুখে দুঃখের সাথী কারা হয়েছে। মানে বছরের পর বছর ধরে তৃণমূল কংগ্রেসই থেকেছে, কারণ তৃণমূল কংগ্রেসের সংগঠন, তৃণমূল কংগ্রেসের সরকার। আর বিজেপি, তৃণমূল বলে যে বিজেপি হচ্ছে ভোট এলে পরে তখন বিভিন্ন রাজ্য থেকে নেতারা আসেন, মুখ্যমন্ত্রীরা আসেন, তখন তাদের কাজ শুরু হয়। তৃণমূল কংগ্রেস একদম ঠিক বলেছে, সব থেকে বেশি মাটি ছুঁয়েছিল তৃণমূল কংগ্রেস। কারণ পশ্চিমবঙ্গের সরকারের নিরিখে যদি কোনো সরকার সব থেকে বেশি মাটি এবং বালি চুরি করে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা নেত্রী কোনো না কোনো দিন বালি বা মাটির সাথে যুক্ত ছিল, একদম ঠিক, সেটা চুরির জন্য। এবং ইভিএম খারাপ, ইভিএম চুরি, এই জিনিসগুলো বলা অলরেডি শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে এবং ওনাদের লাইন হয়তো হোয়াটসঅ্যাপ থেকে চলে এসছে যে এই লাইনগুলো এবার বলা শুরু করুন, তাই জন্য এই লাইনগুলো বলা শুরু হয়ে গেছে। দেখুন, আমাদের না হোয়াটসঅ্যাপটা অমিত মালভিয়া দ্বারা চালিত হয় না, তৈরি রাখুন, তো এই জায়গাটা একটু নিজেদের মাথায় বলতে হবে। আপনাদের ওই আইটি সেল, বিজেপির আইটি সেল ছাড়া আর কোনো জায়গায় কোনো দিকে অস্তিত্ব নেই এবং আগামী দিনেও থাকবে না। এখানে বসে আমি এখনো এই কথাটা বলছি। আর তার পরবর্তীতে 4টের পরে আপনার বাড়ি পর্যন্ত সবুজ রসগোল্লাটা পাঠিয়ে দেবো, আর তার পাশাপাশি সবুজ আবিরটাও পাঠিয়ে দেবো। বিজেপি ক্ষমতায় আসছে, আপনারা লাইনটা তৈরি করতে থাকুন, এইসব লাইন বলুন, এইসব লাইন বলেই কাটাতে হবে। আজকে বিকেল অবধি তো চ্যানেলে বসতে হবে সবাইকে, এইসব লাইনই বলা শুরু করুন। বলছি অবধি অপেক্ষা করুন না, এখন কি ভোটের লাইন চলে এসছে, বলার লাইন যা অভিযোগ করছে?
বলার লাইন চলে এসেছে। না, উনি আসলে মনে করছেন যে অমিত মালভিয়া হয়তো যেইভাবে ওনাদেরকে গোটা স্ক্রিপ্টটা লিখে দেন ওরকম হয়তো তৃণমূলের জন্য চলে, কিন্তু সেই দৃশ্য তো তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে নয়। কিন্তু কি জানেন তো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি ইভিএম ট্যাম্পারিং, সেই গোটা দৃশ্য আমাদের চোখের সামনে উঠে এসেছিল, যে ঠিক আপনাদের চ্যানেলে বসে বড়োয়াতে কিভাবে তৃণমূল যদিও- কংগ্রেসকে ভোট দেওয়া হচ্ছে, সেখানে ভিভিপ্যাটে উঠে লিপিকা আসছে যদিও একেবারে বিজেপির নাম। প্রাথমিক ট্রেন্ড, কিন্তু তবুও বলবো যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে কি লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডারের ওপরে মহিলারা নির্ভর করবে? দিল্লিতে শুরু হয়নি, কিন্তু দিল্লিতে 2,500 করে দেওয়ার কথা হয়েছিল, এখনো কেউ পায়নি। দাঁড়ান, সবে 8 মাস আরেকটা সরকারটা জিনিস এসছে, ভুলি কি সবে করে 8 মাস। সঙ্গে সঙ্গে তো 8 মাস কি 8 মাস কম সময় নয়, সঙ্গে সঙ্গে চলে আসার না, কথা। না, সঙ্গে সঙ্গে না, 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 আমরা না, দেবো বলেছি, জন্মগ্রহণ করেন। 100% উনি হয়তো দেবো, জানেন না, 100% দেবো। জন্মগ্রহণ করেন, উনি 8 মাস কম বলছেন। টাইম নিয়ে কাজ করতে ভালোবাসে। আচ্ছা, আর একটা জিনিস অদ্ভুত লাগে, আমাদের খুব খারাপ লাগে যে আজকে রত্না দেবনাথ দাঁড়িয়েছে ঠিকই, বিজেপির হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই রত্না দেবনাথ 50 দফা দাবি নিয়ে দিল্লিতে গিয়েছিল, মোদিজি দেখা করেনি। এখানে অমিত শাহজি এসেছিল, অমিত শাহজি দেখা করেনি। কি করে বলে যে তাকে নাকি আবার ইয়ে দেবে, মানে অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার দেবে, তাকে নাকি তার মেয়ের বিচার দেবে, যে মানুষটার সঙ্গে দেখাই করলো না। আজকে আমাদের খুব খারাপ লাগে সেটা ভাবতে, সারা বিশ্ব যেখানে লড়েছে এই জিনিসটা পশ্চিমবঙ্গের জন্য কম তো লড়াই হচ্ছে না বিজেপির পক্ষ থেকে, এখনো যদিও একদম প্রাথমিক ট্রেন্ড, কিন্তু এরপরে যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রতিশ্রুতি 8 মাস লাগে, শুরুই না হয়, তখন মানুষকে বিশ্বাসভঙ্গ হবে না তো? পশ্চিমবঙ্গের অবস্থা তৃণমূল কংগ্রেস যেটা করে রেখেছে, কতটা মাটি আমাদের ফেলতে হবে, কতটা গর্ত তৃণমূল কংগ্রেস করেছে, সেই সময়টা আমরা প্রথম থেকে বলেছি আমাদের লাগবে। আমরা যেদিনকে আসবো সেদিনকে এসেই যে আমরা সব কিছু প্রতিশ্রুতি ফুলফিল করতে পারবো, এটা কোনো গভর্নমেন্ট করতে পারে না। মিথ্যে কথা। লক্ষ্মীর ভান্ডার 2021-এ হ্যাঁ। ক্ষমতায় আসার পরেই শুরু করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, না, ভোটের আগে দিয়েছিলেন। ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন। হ্যাঁ, মানে ভোটের আগে আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। দিয়েছিলেন। না, টাকা দেবে বলে টাকাটা কথা 21-এ ভোটের আগেই অমিত শাহ দিয়েছিলেন। বলেছিলেন জুল্লা। টাকাটা বলেছিলেন জুল্লা। 2016 বলা হয়েছে 2016 হচ্ছে 7 পে কমিশন নিয়ে আসবে। হ্যাঁ, আমরা তো বলেছি, দেখি সরকারি কর্মী কি আমরা তো বলছে। বলেছি। হ্যাঁ, ঠিক আছে। কমিশন। ফলে এগুলো, এই যে প্রাথমিক ট্রেন্ড আসতেই বিজেপি হচ্ছে কি ব্যাক ফুটে যাচ্ছে, এটা কেন? কোথায় এখন ফুটে থেকে যাচ্ছি না, বলবেন আমরা যে বারবার আমরা বলেছি কেন? 45 দিনের মধ্যে আমরা শুরু করব। আমরা যেদিন ক্ষমতা তার পরের দিন শুরু করা যায় না, মহিলারা সবাই মিলে না, শুরু করা সবাই মিলে না। যায় না, আপনাদের সেটা বুঝতে হবে। 45 দিনের মধ্যে আমরা শুরু করব। আমরা বারবার বলেছি যে 45 দিনের মধ্যে আমরা 7 পে কমিশন আনবো এবং যে প্রতিশ্রুতিগুলো রেখেছি সেগুলো ফুলফিল করব। আরে যেদিন ক্ষমতা তার পরের দিন করা যায় না। আপনারা ঠিকঠাক কথা বলুন, হাওয়াই কথা বলবেন না। বিজেপির যিনি প্রতিনিধি রয়েছে ওনাকে শুধু আমার একটা প্রশ্ন আছে, যেই অ্যাকাউন্টে আপনাদের দেওয়া ওই 15 লক্ষ টাকা ঢুকেছিল, সেই অ্যাকাউন্টে কি অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ঢুকবে? 15 লক্ষ টাকা নিয়ে আপনারা যে কুচ্ছা মানুষের মধ্যে রটিয়েছেন, এই কুচ্ছা বাংলার মানুষরা শুনবে না। আমরা বলেছিলাম 15 লক্ষ টাকার মতো উন্নয়ন। আরে উন্নয়ন তো হয়েছে, রাস্তাগুলো দেখুন, রাস্তাগুলো দেখুন। কংগ্রেসের সময় ন্যাশনাল হাইওয়েতে এক হাত গর্ত থাকতো, এখন সেই গর্ত মুছিয়ে দিচ্ছে বিজেপি সরকার। কোনো গর্ত নেই। এয়ারপোর্ট গুলো দেখে আসুন, ট্রেন লাইন গুলো দেখে আসুন। আবার বলছি, চলেছেন ট্রেনে। মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর ছিল এই নির্বাচনে। মতুয়া ভোট বিজেপির কাছেও গিয়েছিল এর আগে। এবার মতুয়া ভোট কি ফ্যাক্টর হলো না, তৃণমূলের পক্ষে কি গেল না বলা যায় এখনো পর্যন্ত? এখনো অব্দি উত্তর 24 পরগনার যে ট্রেন্ড আমরা দেখছি তাতে কিন্তু আমি জানি না সিট ওয়াইজ কিরকম, হ্যাঁ। তবে মতুয়া ভোটের একটা অংশ বিজেপির সঙ্গে প্রথম থেকেই ছিল, এখনো আছে, একটা অংশ তৃণমূলের সঙ্গে ছিল। এবারে তৃণমূল মতুয়া ভোটের ওপরে নির্ভর করে এই নির্বাচনে যায়নি। তৃণমূল কংগ্রেস গেছিল এসআইআর ভিত্তিক মানুষের যে আতঙ্ক, এসআইআর এর জন্য মানুষের যে হয়রানি, সেই নিয়ে তৃণমূল কংগ্রেস ভোটে গেছিল। এবং আমার মনে হয় যেভাবে ভোট পার্সেন্টেজ হয়েছে সেটা যথেষ্ট মানে ঠিক যে এই রাজনৈতিক কৌশল, তার কারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়েই ভোট দিয়েছে। কিন্তু তার সাথে এটাও মনে রাখতে হবে যে মানুষের কাছে হয়তো এটাও মনে হয়েছে যে বিজেপির কয়েকটা ক্ষেত্রে যে কথাগুলো বলেছে, 3,000 টাকা, তারপরে হচ্ছে গিয়ে 7 পে কমিশন, তারপরে হচ্ছে গিয়ে চাকরি দেওয়া, তারপরে হচ্ছে মহিলাদের বাসে ফ্রিতে ঘোরানো, ফ্রি করে দেওয়া সরকারি বাসে, এই জায়গাগুলো কোথাও গিয়ে আমার মনে হয়েছে কিছু সাধারণ মানুষ ভেবেছে যে সেটা হয়তো অনেক তাড়াতাড়ি তারা পেয়ে যাবে। কিন্তু এইখানেই হচ্ছে গিয়ে বিজেপির কাছে একটা চ্যালেঞ্জ, যেটা হচ্ছে 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করেছেন, যে প্রতিশ্রুতি পূরণ করেছেন, সেটা বিজেপি আদৌ এখানে করতে পারবে কিনা, যদি এই ট্রেন্ড শেষ অবধি বজায় থাকে। আবারও বলছি,
যে এই ট্রেন্ড কিন্তু একটা জিনিস বোঝাচ্ছে যে এসআইআর এর ক্ষেত্রেও মানুষ বিরক্ত। তার কারণ আমি আবারও বলছি, ক্লোজ কন্টেস্ট না হলে হয় না। এই ক্লোজ কন্টেস্ট হয়েছে, তার কারণ সুইপ কারো প্রতি যায়নি। তাহলে যদি মানুষ শুধু অ্যান্টি ইনকামবেন্সিতে ভোট করতো তাহলে বিজেপির দিকে সব ভোট হতো। যদি মানুষ এসআইআর এর আতঙ্কে হতো তৃণমূল, ফলে মানুষ একটা মিলিয়ে মিশিয়ে চিন্তা করে ভোট দিচ্ছে। এবং আমি আবারও বলছি যে প্রত্যেকটা কেন্দ্রে বাম কংগ্রেস কত ভোট পেয়েছে সেটাই কিন্তু আসল এই যে ক্লোজ কন্টেস্টের কারণ। ক্লোজ কন্টেস্ট হচ্ছে কৌস্তব। এখনো পর্যন্ত আমাদের কাছে দুটো লেফট এগিয়ে রয়েছে দু জায়গায় এখনো পর্যন্ত খবর। হ্যাঁ, এখন তো ভোট গণনা শুরুই হয়ে গেছে, প্রায় পুরো দমে চলছে, 10:40 বাজে। কোনো খবর আছে? তোমরা কি আশা করছো? কোনো খবর নেই, আমার কাছে ইনফরমেশন আছে 3টে কেন্দ্রে আমরা যেটা বলেছিলে আগে, আগে যা বলেছি, হরিহরপাড়া, ডোমকল আর জলঙ্গি। এই ট্রেন্ড দেখে কি মনে হচ্ছে? এখন অনেক এখন অনেক রাউন্ড বাকি আছে, বিভিন্ন জনজাতির এলাকা আছে, এসসি ভোটের ব্যাপার আছে, সংখ্যালঘু ভোটের ব্যাপার আছে। এই আলোচনা করছিলাম, সংখ্যালঘু ভোট, মতুয়া ভোট, এসসি ভোট, রাজবংশী ভোট, তার মধ্যেও এই সব নিয়ে একদমই তাই, অনেকটা এখনো দেখতে হবে। তবে যেদিকে ট্রেন্ড যাচ্ছে সেদিকে কিন্তু তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি জায়গায় আছে এখনো পর্যন্ত, যা ট্রেন্ড দেখে মনে হচ্ছে। কিন্তু এখানে যে তোমরা যা ফিগার টিগার দেখাচ্ছ, ইসিআই এর ওয়েবসাইটে কিন্তু এখনো পর্যন্ত অন্য রাজ্য যেভাবে দেখাচ্ছে সেটা দেখাচ্ছে না। তাহলে এখনো পর্যন্ত যে ট্রেন্ড, তাতে কোন কোন ফ্যাক্টর কাজ করলো বলে মনে হয়? এক্ষুনি সেটা টু আর্লি বলা হবে। এসআইআর এর একটা ফ্যাক্টর আছে, মানুষ তো ডি ভোটার হয়ে যাওয়ার ভয় বাইরে থেকে এসে ভোট দিয়েছে, পরিযায়ী শ্রমিকদের ভোটের ব্যাপার আছে। তৃণমূল কংগ্রেস এখনও তৃণমূল কংগ্রেসের যে বেস, সেখানে হাওড়া আমি দেখছি, যা দক্ষিণ 24 পরগনা যা দেখছি, তাতে তো সেই বেস ধরে রেখেছে। কলকাতাও অনেক সিটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। কিন্তু আমি বলছি যে এটা টু আর্লি। এখন কত 2 রাউন্ড 3 রাউন্ড গোনা হয়েছে, 25 রাউন্ড 26 রাউন্ড গোনা হবে। আর পোস্টাল ব্যালটের ট্রেনটা আমার মনে হয় ঠিক না, কারণ পোস্টাল ব্যালটের তো হয়তো 5টা-6টা টেবিলে গোনা হচ্ছে, কিন্তু সেটা একেবারে শেষেই ঘোষণা হবে বলেই আমার ধারণা। কিন্তু ইসিআই ওয়েবসাইটে খুব কম সংখ্যক, অন্য রাজ্যে যেরকম বেশি ওরা সংখ্যক হয়তো দেখাচ্ছে। ধৈর্য ধরে ঠিকঠাক ভাবে ঠিকঠাক যাতে ফলাফলটা পায় তার জন্য করছে। হতে পারে, কিন্তু সেইটা আমি বলছি যে অনেকে আমাদের জিজ্ঞেস করছিলেন শূন্যের গেরো কাটবে কিনা, নিশ্চিতভাবেই কাটবে। এবং অনেক আসনে আমরা আমাদের ভোটের পার্সেন্টেজ অনেকটা সবাই বলছে এখনই রাজদীপদের এত উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কারণ 25-26 রাউন্ড হবে, 19 রাউন্ড হবে, কোনো জায়গায় 20 রাউন্ড হবে, সবে 1-2 রাউন্ড হয়েছে, তাও হয়নি হয়তো। আমরা বেশি লাফালাফি করছি না। কৌস্তবদা যেটা বললেন যে পরিযায়ী শ্রমিকের ভোট, এসআইআর এর জন্য তারা কিভাবে ভোট দিয়েছে, আমি মনে করছি এসআইআর নিয়ে পরিযায়ী শ্রমিক ভোট দেয়নি। পরিযায়ী শ্রমিকরা ভোট দিয়েছে বাংলায় থাকার জন্য, মা বাবার সাথে সময় কাটানোর জন্য, যাতে বাংলায় চাকরি থাকে, সেই আশা করে পরিযায়ী শ্রমিকরা ভোট দিয়েছে। এবং এই আশা করে যদি ভোট দিয়ে থাকে, তাহলে কার পক্ষে ভোট দেবে বাংলার মানুষ জানে, আপনারাও জানেন। অনেকদা পরিযায়ী শ্রমিকের ভোট অবশ্যই পড়েছে। এই কারণেই কর্মসংস্থানের কথা বারবার বলে এসেছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী। তৃণমূল কর্মসংস্থান করতে পারেনি, শুধুমাত্র সিন্ডিকেট চালিয়েছে, এইভাবেই অভিযোগ করে এসেছে। ওরা প্রতিশ্রুতি দিচ্ছে, বাংলার মানুষ কি মেনে নিচ্ছে সেটা মনে হচ্ছে? দেখুন, আমি প্রথম প্রশ্নটা এটাই করলাম যে 1 বছরে 2 কোটি চাকরি, যেই কথাটা ওনাদের নেতারা বলেছিলেন, সেই 2 কোটি চাকরি যদি হয়ে যেত তাহলে এই প্রশ্নটা আজকের দিনে আসতো না। এবং যখন ওনারা কর্মসংস্থানের প্রশ্ন তুলছেন, আমি আপনাদের সকলকে একটু মনে করিয়ে দিতে চাই, ঠিক কদিন আগের ঘটনা আমরা দেখেছি যে বিদেশ থেকে কিভাবে আমাদের বাংলার, ক্ষমা করবেন, আমাদের ভারতবর্ষের নাগরিকদেরকে হাতে শিকল পরিয়ে তার পরবর্তীতে আমাদের ভারতবর্ষে পাঠানো হয়েছে। সেই জিনিসটা কি আমাদের ভারতবর্ষের ছাতিটা আরেকটু চওড়া করেছিল? এই প্রশ্নটা কিন্তু আমাদের বিজেপির প্রতিনিধিদের কাছে থাকলো। শুধুমাত্র তাই কেন, আজকে যখন ওভারঅল আপনারা দেখবেন আনএমপ্লয়মেন্ট রেটটা, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের ভারতবর্ষ ওভারঅলে কতটা আনএমপ্লয়মেন্ট রেট কত দিদি বলতে পারবেন? তুমি বলো না। 6%। 6%? আজকের দিনে দাঁড়িয়ে জিডিপি কত উঠছে নাকি নামছে একটু বলো। অবশ্যই উঠছে। উঠছে তো? অবশ্যই উঠছে। হ্যাঁ, অবশ্যই উঠছে। স্ট্যাটস একটু দেখো। হ্যাঁ দেখুন, আপনি আনএমপ্লয়মেন্ট নিয়ে এলেন, আমি আনএমপ্লয়মেন্ট নিয়ে 6% নয়নদা, 6%। হ্যাঁ, আপনি অন্যান্য দেশের থেকে অনেক কম। ফোনটা খুলুন, স্ট্যাটসটা দেখান। আমরা অনেক কম পিছিয়ে আছি। এআইতেই চলছে আজকের দিনে দাঁড়িয়ে, বিজেপি তো পুরোটা এআইতেই চলছে। বলে না চাকরি চাই, চাকরি তো পেয়েছে। আজকে যখন বিজেপির প্রতিনিধিরা এই কথা বলছেন যে 1 বছরের মধ্যে 2 কোটি চাকরি, 2 কোটির মধ্যে 2 চাকরি দিয়েছে, আমরা ক্ষমতায় আসলে আমরা তো বলছি আমরা ঘুষ না নিয়ে চাকরি দেব, আমরা বাংলায় ঘুষ না নিয়ে চাকরি দেব। দিল্লিতে কি করেছেন? ছেলে যোগ্যতার ভিত্তিতে
দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা উত্তরপ্রদেশ থেকে ছেলে শুরু করে মাথা উঁচু করে উড়িষ্যা, বাঁচবে। কোনো প্রত্যেকটা যোগ্য জায়গায় বাংলা শিক্ষককে ভাষায় কথা মাথা বললে নিচু করে প্রত্যেকটা স্কুল দিয়ে নাগরিকের বেরোতে উপর হবে না। অত্যাচার করা হয়েছে, তাদের জন্য বিজেপির কোন প্রতিনিধি কণ্ঠ প্রদীপ। ছেড়ে কথা বলেছে? 2 কোটি কর্মসংস্থানের কথা বলে বারবার কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম আক্রমণ করে বিজেপিকে। 2 কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে যদি না হয়, তাহলে পশ্চিমবঙ্গে কিভাবে কর্মসংস্থান হবে, চাকরি দেবে? না সেটা তো আমি বললাম যে প্রতিশ্রুতিগুলো কতটা কি পালন করবে সেটা, কিন্তু আরেকটা যেটা আপনি আলোচনা করছিলেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে, পরিযায়ী শ্রমিক তো 2021-এর নির্বাচনের সময় পরিযায়ী শ্রমিক বাইরে ছিল, হ্যাঁ, পরিযায়ী শ্রমিক তার আগের নির্বাচনেও বাইরে ছিল, হ্যাঁ। কিন্তু হঠাৎ করে গত 1.5 বছর আগে আমরা কেন দেখবো যে পরিযায়ী শ্রমিকদের বাংলায় কথা বলতে হলে মার খাচ্ছে ভিন রাজ্যে? হ্যাঁ। এই যে পরিযায়ী অভিযোগ উঠেছে। শ্রমিকদের ওপরে আতঙ্ক, পরিযায়ী শ্রমিকরা যেখানে থাকছে সেখানে তাদের কি আতঙ্কের পরিবেশে থাকতে হচ্ছে যে পশ্চিমবঙ্গে আপনারা যখন ফিরে যাচ্ছেন, যে ভোটদান হবে তারপরে যদি সরকার বদল না হয় তাহলে যেখানে সে কাজ করতো সেই কাজটা তার থাকবে কি? সেই ভীতির পরিস্থিতিটাও কিন্তু আমাকে ভাবতে হবে। একদিকে যেমন ভাবতে হবে যে পরিযায়ী শ্রমিক এখানে থাকার জন্য ভোট দিয়েছে, উল্টোটাও ভাবতে হবে যে যে ওখানে গিয়ে কাজ থাকবে কিনা। থাকবে কিনা যদি এখানে সরকার পরিবর্তন না হয়, সেই জন্য ভোট দিয়েছে কিনা। ফলে দুটো ফ্যাক্টর, এটা কিন্তু একদম সিঙ্গেল আউট। আমি কি বলতে পারি যে সব পরিযায়ী শ্রমিকরা কেন বাইরে যায়? বাইরে যায় এখানে কাজ নেই বলে নয়, ওখানে টাকা বেশি, যে কাজ ওখানে টাকা বেশি। সেই ডেলি ওয়েজের টাকা হঠাৎ করে কালকে এসে বিজেপি কি এখানে বাড়িয়ে দিতে পারে? কারণ এখানের যে রাজকোষ, এখানে যে স্টেট ফিনান্স, সেই ফিনান্সের অবস্থা অনুযায়ী একটা সরকারকে চালাতে হবে। সেই সরকার কখনোই হঠাৎ করে কালকে এসে পরশুদিন সব কিছু করতে পারে না। ফলে এই যে প্রতিশ্রুতি, তৃণমূল কংগ্রেস যা দেবে আমি ডবল দেব, তৃণমূল কংগ্রেস যা করেনি আমি করে দেব, এই প্রতিশ্রুতিগুলো দেওয়াটা একরকম আর পালন করাটা আমি আরেক। কৌস্তবের কাছে যাবো যে পরিযায়ী শ্রমিক তারা ট্রেনে করে করে এলেন, শুধুমাত্র ভোট দিতে এলেন, আর এর মধ্যে মুর্শিদাবাদ, মালদা প্রচুর সংখ্যালঘু পরিযায়ী মানুষ আছেন। ভোটটা কোথায় যেতে পারে? এটা এক্ষুনি বলা যায় না, তো ঠিকই তো। একটা হচ্ছে আমাদের রাজ্যে কাজ নেই, এটা তো বাস্তব, এটা তো অবাস্তব নয়। আর কাজ নেই শুধু নয়, যে কেরালায় আমি যে ওয়েজ পাচ্ছি, এমনকি অন্যান্য রাজ্যে আমি যে ওয়েজ পাচ্ছি, তার ধারে কাছে আমি হচ্ছে পশ্চিমবাংলায় পাচ্ছি না। পশ্চিমবাংলায় কৃষি সেন্টারগুলোর অবস্থা খারাপ, সমবায় ব্যাংকগুলোর অবস্থা খারাপ, পশ্চিমবাংলায় মাইক্রো ফাইন্যান্সে মহিলারা জর্জরিত, এগুলো ফ্যাক্টর আছে। এবং সে এসআইআরের ফলে মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে আমি ডি ভোটার হয়ে যাব, সেই কারণে তারা দল বেঁধে ভোট দিতে এসেছে। এবং আমি তো কখনোই চাই না যে পশ্চিমবাংলায় সব হিন্দুরা বিজেপিকে ভোট দিয়ে দিক আর মুসলমানরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দিক, যেটা এই দুটো দল করার চেষ্টা করেছিল। এটা কোনোদিনই উচিত নয়। সেটা নীতির পক্ষে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসও কিছু কাজ করেছে, কিছু প্রজেক্ট করেছে, বিজেপিও কিছু প্রতিশ্রুতি দিয়েছে। এখানে কথাটা হচ্ছে ভাতা তো বিকল্প না, কাজের ব্যবস্থা করতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে। রেলে বিরাট কর্মসংস্থানের সুযোগ আছে, ব্যাংকিং সেক্টরে বিরাট কর্মসংস্থানের সুযোগ আছে, খালি পড়ে আছে। আবার ধরো এখানে কলকাতা কর্পোরেশনে 27,000 28,000 শূন্য পদ, সেগুলো আছে। সেই কাজের ব্যবস্থাগুলো কি হবে? এমএলএ এমপি মুখ্যমন্ত্রীদের মাইনে বাড়ছে, কিন্তু প্যারা টিচারদের মাইনে বাড়ছে না। না, এটা খুব বাস্তব যে আইসিডিএস কর্মীদের মাইনে ভাতার বাড়ছে কথা না। ঘোষণা করতে হলো কেন? যদি বারবার করে আজকের দিনে বসে রাজদীপ বলে যাচ্ছে কর্মসংস্থান হবেই হবে, তাহলে ভাতার প্রশ্ন আসছে কোত্থেকে? দাদা, আমরা যদি একটা জিনিস লক্ষ্য অন্নপূর্ণা করি, ভান্ডারও তো ভাতা। একদম একদম, আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, তৃণমূল কংগ্রেস বলছে, একটু বলতে দেবেন কিন্তু মাঝখানে কেউ কাটবেন না, তৃণমূল কংগ্রেস বলছে আমরা 41 বছর পর্যন্ত যুবক যুবতীদের আমরা ভাতা দেব। কিন্তু ভারতীয় জনতা পার্টি কি বলছে? ভারতীয় জনতা পার্টি বলছে যে যতদিন না পর্যন্ত কাজ দিতে পারছি ততদিন পর্যন্ত ভাতা দেবো। আমরা 41 বছর পর্যন্ত ভাতা আমরা দেব না, আমরা কাজ দেওয়াতে আমরা বদ্ধপরিকর, আমরা কাজ দেওয়াতে বদ্ধপরিকর। না, আপনি স্ট্যাটাসটাই জানেন না। 5 বছর পরে আবার রিনিউ করবে। না, মুখ্যমন্ত্রী বলেছে 5 বছর পরে আবার রিনিউ করবে। আরে 5 দাদা, বছর একটু পর্যন্ত। স্ট্যাটাসটা জেনে তার পরবর্তীতে হ্যাঁ, কথাটা একদম। বলুন। একদম। আপনি আজকে এইবারে বলতে যেটা আপনাদের চাই সেটা হচ্ছে আমরা আপনাদের দল আমরা বিভিন্ন যুবক জায়গায় যুবতীদের গিয়ে গিয়ে এই কথা আমরা বলেছে যুবক যে যুবতীদের ভাতা 10 বন্ধ, লক্ষ টাকা ভাতা লোন দেবো দিচ্ছে, বলেছি। তার পরবর্তীতে তার হঠাৎ মধ্যে করে আপনাদেরকে আমি মাইক ধরে লোন declare না। করতে হবে। আমি বলছি কৌস্তব যেটা খুব বাস্তব কথা বললো, লোনের মধ্যেও একটা বিষয় রয়েছে। যে ভাতাটা কেন, লোন কেন, চাকরি দেবেন বলছেন তো। হ্যাঁ, এইবার শুনুন, যদি একটা নতুন স্টার্টআপ তৈরি না হয়, পশ্চিমবঙ্গ আমরা আগেও দেখেছি পশ্চিমবঙ্গের বাঙালিরা চাকরিও পছন্দ করে, তার সাথে সাথে ব্যবসাটাকেও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন পশ্চিমবঙ্গ আগে যায়। আমরা বলেছি 10 লক্ষ টাকা লোন দেবো, তাতে 5 লক্ষ টাকা সাবসিডি আর 5 লক্ষ টাকা সুদমুক্ত ঋণ। আমরা চাকরি দেব, আমরা 7 পে কমিশন তৈরি করব। যখন 7 পে কমিশন তৈরি করব তখন দাদা অয়নদা আপনি দেখতে পাবেন যে র্যাপিডো ড্রাইভারটা 10 টাকা চায়, 20 টাকা এক্সট্রা চায়, আমরা
দাঁত খিচুনি দিয়ে বলি দিতে পারবো না, তখন 7 পে কমিশন হলে সে এমনি 20 টাকা এক্সট্রা দিয়ে যাবে। পশ্চিমবঙ্গের উন্নয়ন বাড়বে, পশ্চিমবঙ্গের আরো একটা জিডিপি বাড়বে। বিষয়, মহিলা ভোট কিছু আপডেট আছে তোমাদের কাছে? না, না, না। শুভেন্দু একটা জিনিস অধিকারী আজকে এগিয়ে। বিজেপির প্রতিনিধি যখন আমার এই কাছে কথাটা একটা বলছেন, update আছে, অয়নদা, আমার একটু শুভেন্দু ওনাকে অধিকারী একটা এগিয়ে। প্রশ্ন 15 আছে, ভোটে। একটু বলতে দেবেন। ভবানীপুর থেকে। একটু বলতে দেবেন। ওকে। গণতন্ত্র এখন থেকে চিনিয়ে নেননি আপনারা। তো বিষয়টা হচ্ছে যে ওনারা যে কথাটা বলছিলেন, বিজেপির প্রতিনিধি বলছিলেন যে বাংলার এই অসুবিধা, ওই অসুবিধা, সেই অসুবিধা। আমি ওনাকে একটু স্ট্যাটসটা খুলে দেখতে বলবো, মানে উনি মাইকটা ধরে বক্তব্য রাখতে হবে বলে বক্তব্য রেখে দিচ্ছেন। বিহার ইজ দ্য পুয়ারেস্ট স্টেট ইন ইন্ডিয়া। আপনি কি সেই জিনিসটা জানেন? শুধুমাত্র তাই কেন, বিহার এবং উত্তরপ্রদেশে পেরোল কত আপনি জানেন কি? না, মানে এই প্রশ্নটা আমি এই জন্যই করছি। 5,700 ক নম্বরে রয়েছে, ভারতবর্ষে 1 নম্বরে রয়েছে। অ্যাসিড অ্যাটাক। মহিলাদের উপর অ্যাসিড অ্যাটাকে পশ্চিমবঙ্গ 1 নম্বরে, ভাবা যায়? আশা করছি ভাবা আমাকে যায়? করে বলতে হবে না। পশ্চিমবঙ্গ 1 আজকের দিনে নম্বরে দাঁড়িয়ে অ্যাসিড অ্যাটাকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স খুললে তৃণমূল কংগ্রেসের মুখে চুনকালি পড়তে হবে। স্ট্যাটিস্টিক্সটা খুলুন না দাদা। মাইক মুখে ধরে চুনকালি সব পড়বে। বক্তব্যটা না মঞ্চে দাঁড়িয়ে রাখবেন, এইখানে দাঁড়িয়ে নয়। থাকবে, লিপিকার কাছেও থাকবে, উপাসনার কাছেও থাকবে। আজকে ভোটের আগে উইমেন বিল নিয়ে আসা হলো, মহিলা বিল নিয়ে আসা হলো, সেই মহিলা বিল পাস হলো না। এটার কি নেগেটিভ ইম্প্যাক্ট? তার পিছনে তো অন্য উদ্দেশ্য ছিল, মহিলা বিল ছিলই না। মহিলা বিল তো সে তো স্যাংশন আমরা হয়েছে আমি আসবো, বলতে দেবো। দুর্গাপুরের ছবি, দুর্গাপুর গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা, স্লোগান পাল্টা স্লোগান। বিজেপি তৃণমূল কর্মীদের জমায়েত, আর তাতে এই স্লোগান পাল্টা স্লোগান। যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে, যুযুধান দুই শিবির, মুখোমুখি দুই শিবির। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, ট্রেন্ড দেখেই কি এইরকম অবস্থা? এটা তো একেবারেই কিন্তু ট্রেন থেকেই কিন্তু এই অবস্থা। একদিকে যেমন দেখা যাচ্ছে যে বিজেপির কর্মী সমর্থকরা তারা উচ্ছ্বাসে কিন্তু সেখানে রয়েছেন, অপরদিকে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের তারা কর্মী সমর্থকরা রয়েছেন। এবং একদিকে যেমন জয় বাংলা স্লোগান, অন্যদিকে কিন্তু জয় শ্রীরাম স্লোগান। এই দুই দলের কিন্তু তাদের থেকে এই যে যুদ্ধতার উত্তেজনা, ঘটনাস্থলে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং গণনা কেন্দ্রের ঠিক একেবারেই বাইরে যে দুই রাজনৈতিক দলের যে ক্যাম্প অফিস, সেখানেই কিন্তু মূলত এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা যথেষ্ট রয়েছে। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এই মোতায়েন রয়েছে এবং এই উত্তেজনা পরিস্থিতি কিন্তু ঘটানোর চেষ্টা করছে। এটা কি গণনা কেন্দ্রের সামনে, কোনো একটি গণনা কেন্দ্রের সামনে? এটা তো একেবারেই দুর্গাপুরের যে গণনা কেন্দ্র যেখানে রয়েছে, যেখানে সবার গণনা কেন্দ্র দুর্গাপুরের যে সরকারি মহাবিদ্যালয় রয়েছে, তার ঠিক একেবারেই বাইরে প্রায় 5 মিটার দূরে কিন্তু যে ক্যাম্প অফিস, তৃণমূল এবং বিজেপির যে ক্যাম্প অফিস রয়েছে, সেই ক্যাম্প অফিসের সামনে বিজেপি ক্যাম্প অফিসের সামনে আপনারা দেখছেন সেই ছবি, উত্তেজনার ছবি, স্লোগান পাল্টা স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ। দুর্গাপুরে গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা। দুর্গাপুরের ছবি আপনারা দেখছেন। দুর্গাপুরে গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা, স্লোগান পাল্টা স্লোগান। ট্রেন্ড দেখেই উত্তেজনা। বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ, পাল্টা তৃণমূল কর্মীরাও তারাও জবাব দিচ্ছেন। দেখুন সেই ছবি। এলাকা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পুলিশ। যদিও এখনো পর্যন্ত অনেক রাউন্ড গোনা বাকি রয়েছে, কিন্তু এখন থেকেই বিজেপি কর্মীরা যথেষ্ট উৎসাহিত। পাল্টা তৃণমূল কর্মীরাও এখনো অনড়, তারাও বিজেপির পাল্টা স্লোগান তৃণমূল কর্মীদের। দুপক্ষের মধ্যে বচসা। প্রদীপ, এই উত্তেজনা তো আরো বাড়বে যে দলই এগিয়ে থাকুক না কেন। এইখানেই হচ্ছে গিয়ে নেতৃত্বদের হচ্ছে গিয়ে শান্ত থাকতে হবে। এবং এমন আসলে কথা হচ্ছে, কালকে অবধি যে কথাগুলো বলেছেন একে অপরের প্রতি, মানুষ তো এমনিতেই তেতে আছে।
ইভিএম স্ট্রং রুম, অনেকে মনে করছে ইভিএম পাল্টে দেওয়া হয়েছে স্ট্রং রুমের নিয়ে। এই জায়গাগুলো কোথাও নির্বাচন কমিশন তার যদি বিশ্বাসযোগ্যতাটা রাখতে পারতো ঠিক মতো, বিভিন্ন জায়গায় এত গাফিলতি, এবং প্রত্যেকেই অভিযোগ করেছে, তৃণমূল কংগ্রেস না বিজেপিও অভিযোগ করেছে। মানে এই জায়গায় তৃণমূল কংগ্রেস বিজেপি না, আমার কথা হচ্ছে নির্বাচন কমিশন তো পুরোটা কন্ডাক্ট করছে। তাহলে নির্বাচন কমিশন যদি আস্থা ভাজন একটা প্রতিষ্ঠান হতে পারতো, যেটা হয়নি, তাহলে কিন্তু মানুষের তো ক্ষোভ হতো না। আমরা কেন দেখব যে রাত্রি মানে বিভিন্ন জায়গায় সিসিটিভি অফ হয়ে যাবে, এই যে লোডশেডিং এগুলো যে হয়েছে, তাতে করে এখন মানুষের মনে ট্রান্সফরমার পর্যন্ত রাখতে হচ্ছে তাহলে তত্ত্বাবধানে। মানুষের মনে এখন প্রশ্ন জাগছে যে আদপেও কি এটা, যেমন অনেক জায়গায় দেখেছে যে তৃণমূল কংগ্রেসে ভোট দিচ্ছে, বিজেপির ভিভিপ্যাটে ছবি চলে আসছে। ফলে এই জায়গাগুলো কোথাও গিয়ে মানুষের মনে তো এখন প্রশ্ন আসছে যে এইগুলো কি হয়েছে কিনা। ফলে সেই জায়গায় মানুষের এই ক্ষোভ বিক্ষোভ এগুলোর জন্য আমার তো মনে হয় অন্ততপক্ষে রাজনৈতিক নেতৃত্ব, আমি তো মনে করব যে দুতরফেই এখনো অবধি কোনো ধরনের গরম কোনো কথা বলেননি, সেটা ভালো। ঠিক। শান্তিপূর্ণ অবস্থানটা এখন শান্তি রাখাটা সব ভোট থেকে পরবর্তী অশান্তি যাতে না হয়, কোনো যাতে ক্ষয়ক্ষতি না হয়। আমি লিপিকার কাছে যাব, যেটা বলছিলাম মহিলা বিল, তা তো একটা আড়ালে রেখে ডিলিমিটেশনসের ইয়ে করছিল, সেটা পাস করানোর, সেটাই হলো সব থেকে বড় উদ্দেশ্য ছিল। মহিলারা কি খারাপভাবে নেননি, এটা একদম আপনাদের বিশ্বাস? না, আমার মনে হয় সাধারণ মহিলাদের এটাতে খারাপ নেওয়ার মতন কিছু নেই, কারণ তারাও কিন্তু বুঝতে পারছে যে এর পিছনে কি উদ্দেশ্য ছিল। আর বুঝাতে পেরেছেন আপনারা? হ্যাঁ, নিশ্চয়ই, কারণ এই প্রসঙ্গটা তুলেই ছিল সেই সময় রাজীব গান্ধী 33% রিজার্ভেশনের কথা সেই সময় বলেছিলেন। আর একটা কথা আমি বলি, আমি এটা নিয়ে একটু কথা বলি। উপাসনা, দেখুন ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, মহিলাদেরকে যতটা আপনারা দিলেন না, সমর্থন দিলেন না, পাসও হলো না, আমরা ডিলিমিটেশন বিলে সমর্থন দিইনি। ভালো হলো কিনা অয়নদা, আমরা ডিলিমিটেশন বিলে সমর্থন দিইনি। তারা ডিলিমিটেশনকে পিছনে রেখে সামনে, এক্স্যাক্টলি, তারা মহিলা সংরক্ষণ বিলকে সামনে মুখ হিসাবে রেখে তার পরবর্তীতে ডিলিমিটেশন বিল পাস করার যেই নোংরা চক্রান্ত চালিয়েছে, সেই জিনিসটার প্রতিবাদ আমরা সকলে করেছি। আর হ্যাঁ, এই যখন কথাটা বলছি তার মাঝখানে এই কথাটা বলে দেওয়া ভীষণভাবে জরুরি যে মহিলাদেরকে এতটা বোকা ভাবা কিন্তু উচিত নয়। মহিলাটাকে কিন্তু সবটাই বোঝে। অর্থাৎ ওমান রিজার্ভেশন বিল যে আগেই পাস হয়ে গেছে, এই জিনিসটা যে গোটা বিষয়টা যেইভাবে তারা ওই হিন্দুত্ব কার্ডটা খেলে, অর্থাৎ হিন্দু ভাইদেরকে টুপি পরিয়ে তার পরবর্তীতে যেইভাবে বিজেপি গোটা ভোটটা নিজেদের দিকে সুইং করানোর চেষ্টা করে, সমান জিনিসটা তারা চেষ্টা করেছে কিন্তু এই ক্ষেত্রেও। কিন্তু বারবার আমরা একটা কথাই বলবো যে নারীরা এই জিনিসটা জানেন যে সর্বক্ষেত্রে তাদের পাশে কারা থেকেছে, আর তাদেরকে গাজর সামনে ঝুলিয়ে তার পরবর্তীতে শুধুমাত্র বক্তব্য কারা রেখে গেছে। আজকে তাদের কাছে 8 মাসটা কম। আমি এই কথাটা বললাম যে 9 মাসের মধ্যে একটা বাচ্চা ডেলিভারি হয়ে যায়, সেই জিনিসটা হয়তো উনি জানেন না, বিজেপির প্রতিনিধি জানা, কিন্তু এই জিনিস জানা ভীষণভাবে। যার প্রাথমিক ট্রেন্ড আমরা দেখাচ্ছি, সেই ট্রেন্ডে আপনারা দেখছেন, আপনারা প্রাথমিক ট্রেন্ড এখনো পর্যন্ত, কারণ বহু গণনা এখনো বাকি রয়েছে। 25-26 রাউন্ড গণনা, কোথাও 19-20 রাউন্ড গণনা বাকি রয়েছে। ইভিএম এর গণনা শুরু হয়ে গেছে।